আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। সপ্তম শ্রেণীর আজকে দ্বিতীয় ঘন্টায় বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ক ক্লাসে যারা অনলাইন ক্লাসে যুক্ত হয়েছে আমাদের সাথে, তোমাদের সকলকে অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভ সকাল জানাচ্ছি। আমরা ক্লাসের মোটামুটি একটা মিডল পর্যায়ে আছি। তোমাদের সাথে তো আলোচনা হয়েছে, তোমাদের সবার মতামত শুনেছি। যারা যারা যুক্ত হয়েছে সকলের পরিবার আশা করি সুস্থ আছেন এবং পরিবারের যারা 18 বছরের ঊর্ধ্বে আছেন, 18 বছর হয়েছে, এদেরকে তোমরা ভ্যাকসিনের জন্য পরামর্শ করবে। এটা সরকার ফ্রিতে ভ্যাকসিন দিচ্ছে, নিবন্ধনটা অনলাইনে করা যায়। ঠিক আছে, এটার পরামর্শ লাগবে স্যারের কাছ থেকেও তোমরা চাইলে সহজে নিতে পারবে কিভাবে ভ্যাকসিনটা নিবন্ধন করতে হয়। আর যারা যারা বৃদ্ধ আছেন অবশ্যই তারা কি করবেন, ভ্যাকসিন নেবেন। আর যারা করোনা আক্রান্ত মনে করছে তারা নিজেরা কি করবে, আইসোলেশনে যাবে এবং নিজেকে একটু আলাদা করে রেখে সুস্থ হওয়ার চেষ্টা করবে। নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে কি করবে, ওখান থেকে রিকভার করার সুযোগ আছে। মানে করোনা আক্রান্ত হয়ে যাওয়া মানে মৃত্যু নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বোঝা গেছে? আমরা আমাদেরকে স্ট্রং রাখতে হবে। ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য হেলদি খাবার দাবার খেতে হবে। শাকসবজি, ফলমূল, মাছ, মাংস যা যা খাওয়া যায় সব আমাদেরকে খেতে হবে। বোঝা গেছে? খাওয়া হ্যাঁ, আমাদেরকে অবশ্যই কি করতে হবে, রুচিসম্মত অর্থাৎ পুষ্টিগুণ আছে এমন খাবার আমাদেরকে খেতে হবে। নিয়ম মাফিক ঘুমোতে হবে পর্যাপ্ত পরিমাণে। এবং আমরা যারা স্টুডেন্ট আছি, সপ্তম শ্রেণীতে পড়ছি, আমাদের প্রত্যেকটা বিষয়ে পড়াশোনা করতে হবে। এটা তো আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। ঠিক আছে, যে হোমওয়ার্ক গুলো থাকবে ওগুলো আমরা করবো। তোমরা হয়তো ইতিমধ্যে জেনেছো আগামী 16ই কত আগস্ট থেকে আমাদের হ্যাঁ, আশা করছি তোমরা এই খবরটা পেয়েছো এবং এটার উপরে তোমরা কাজ শুরু করে দিয়েছো ইতিমধ্যে। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে তোমরা 100% দিকে পড়াশোনা করতেছো। ঠিক আছে, শতভাগ তোমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে আমি মনে করছি এবং অলরেডি অনেকেই শেষ করেছে, রিভিশন দিবে এরকমও আছে আমাদের স্টুডেন্টদের। 100 মার্কসের এটা কত হবে, 80 মার্কসের হবে মেবি। 100 মার্কসের না কেন, মার্কসের হবে মেবি, আমার যা ইয়া হয়। আমি তারপর তোমাদের এই বিষয়টা পরবর্তী ক্লাসে কনফার্ম করব। ঠিক আছে, এই মুহূর্তে আমার কাছে ইয়া নেই। যাই হোক, আমরা আজকের ক্লাসটা দেখব, আমরা চলমান অষ্টম অধ্যায়ে আছি। কেমন, বাংলাদেশের জনসংখ্যা এই অধ্যায়ের দ্বিতীয় পাঠ আমরা গত ক্লাসে আলোচনা করেছি বৃহস্পতিবার, বুধবারে। আমরা আজকে আলোচনা করব অষ্টম অধ্যায়ের তৃতীয় পাঠ নিয়ে। তোমাদের হাতের কাছে মূল বইটি রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়ে কথা বলতে পারবো। তারপরেও তোমাদেরকে ফর্মালিটি যেটা করতে হয়, অনলাইন ক্লাসে সকলকে ওয়েলকাম করছি। পাশাপাশি যেহেতু স্লাইডে আছে, আমরা স্যারের পরিচিতি যথাক্রমে দেওয়া আছে। ইতিমধ্যে আমরা একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের নির্ধারিত পাঠ্য বইয়ের মলাট এবং অষ্টম অধ্যায়ের শিরোনাম দেওয়া আছে বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। তৃতীয় পাঠ নিয়ে আমরা আজকে কথা বলবো। কেমন, আচ্ছা, পাঠের সাথে সম্পর্কিত কোনো কি নেই, স্থিরচিত্র বা ক্লিপ নেই। আচ্ছা, আমরা আমাদের আজকের পাঠ্য যে আলোচনাটা আছে সেটার শিরোনাম দেখতে পাচ্ছি। তৃতীয় পাঠের যে শিরোনাম বাংলাদেশের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থানান্তরের কারণ ও ফলাফল, এই নিয়ে আমরা কথা বলবো। কেমন, এটা নিয়ে কথা বললে আমরা কি কি জানতে পারবো সেটা একটু জেনে নিই। শিক্ষণ ফলে কি আছে, বাংলাদেশের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থানের কারণ ও ফলাফল সম্পর্কে জানতে পারবো। কেমন, আচ্ছা, এটা আমরা জানার জন্য আরেকটু স্লাইডে চলে যাবো, যে সেটা হচ্ছে মূল পাঠ্য বই আমরা চলে যাব। আমি তড়িঘড়ি করে একটু ব্যস্ততার কারণে স্লাইডটা ক্রিয়েট করা হয়নি। মূল পাঠ্য বই ধরো। কেমন, এখানে যে বিষয়টা তোমাদেরকে আমি পরামর্শ করবো সেটা হচ্ছে প্রয়োজনীয় অংশটি আমি যেটা বলবো তোমরা এটা আন্ডারলাইন করো, পেন্সিল দিয়ে তোমরা মূল বইয়ে আন্ডারলাইন করে রাখবে এবং সিডব্লিউ খাতা যেটা আছে হাতের কাছে ওটাতে তোমরা মার্ক করে রাখবে। এটা প্রয়োজনীয়। ঠিক আছে, আমরা প্রশ্নপত্রে দিয়েছি এমন কথাই তোমাদেরকে নোট করতে বলবো। পড়ছি, বাংলাদেশের জনসংখ্যার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থানান্তরের কারণ। স্থানান্তর তো বুঝি আমরা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, সাধারণ আলোচনা।
এখন আমরা পাঠে কি আছে দেখি, মানুষের এক স্থান হতে অন্য স্থানে গমনকে স্থানান্তর বলে। এটা তোমরা আলাদা করো, বইয়ের ভাষায় তোমাদেরকে এটা লিখতে হবে, বলতে হবে, ঠিক আছে? আমরা যদিও বলি স্থানান্তর, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়াটাই কি স্থানান্তর। কেমন? স্থানান্তরকে অভিগমনও বলা হয়। অর্থাৎ স্থানান্তরের আরেকটা প্রতিশব্দ আছে, পাশাপাশি আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে কি অভিগমন। মার্জিয়া মেহজাবিনের নাম দিয়ে আমি যদি উদাহরণ দেই, মার্জিয়া বললেও কি বলবে, মার্জিয়া মেহজাবিন বুঝাবে, আবার মেহজাবিন বললেও কি বুঝাবে, মার্জিয়া মেহজাবিন কি বুঝাবে। অর্থাৎ দুইটা নামের দুইটা অংশকে যাই বলি না কেন সেটাই কি মার্জিয়া। বিষয়টা এমন, স্থানান্তর যা, অভিগমনও তা। তোমরা যখন এয়ারপোর্টে যারা গিয়েছো, বাংলায় লেখা আছে আন্তর্জাতিক বহির্গমন, আন্তর্জাতিক অভিগমন, এরকম লেখা আছে, ঠিক আছে? এই স্থানান্তরের অভ্যন্তরে, স্থানান্তর অভ্যন্তর কিংবা আন্তর্জাতিক পর্যায়ে হতে পারে। অভ্যন্তর কোথায় হবে? দেশের ভিতরে। কোন একটা দেশের ভিতরে যখন হবে সেটাকে বলা হবে কি, বলা হবে কি আভ্যন্তরীণ। আর আন্তর্জাতিক পর্যায়ে হতে পারে। আন্তর্জাতিক পর্যায়ে কখন হবে? যখন এক দেশ থেকে আমরা অন্য দেশে যাব, সেক্ষেত্রে কি হবে? আন্তর্জাতিক স্থানান্তর। এই বিষয়ে আমরা ষষ্ঠ শ্রেণীতে জেনেছি, অর্থাৎ আমরা ষষ্ঠ শ্রেণীতে জেনেছি। এই পাঠ আমরা বাংলাদেশের জনসংখ্যার আন্তর্জাতিক স্থানান্তরের কারণ ফলাফল সম্পর্কে অবহিত হব। কেমন? সেটা কিরকম দেখি। আভ্যন্তরীণ স্থানান্তর, দেশের ভিতরে কিভাবে স্থানান্তর হয় সেটার ব্যাখ্যাটা আমরা এখন জানবো। দেশের ভিতরে যখন মানুষ এক স্থান হতে অন্য স্থানে গমন করে, তখন তাকে আভ্যন্তরীণ স্থানান্তর বলা হয়। রাকিবুলের ভয়েসটা মিউট করো। আচ্ছা, এখন সেটার ব্যাখ্যা আমরা জানছি। দেশের ভিতরে যখন কোনো মানুষ এক স্থান হতে অন্য স্থানে গমন করে, তখন তাকে বলা হয় আভ্যন্তরীণ স্থানান্তর। তবে বাজার করা, অফিস করা ইত্যাদি উদ্দেশ্যে বিভিন্ন স্থানে যাতায়াত করাকে আভ্যন্তরীণ স্থানান্তর বলা যায় না। যেমন এখানে তোমাদেরকে যদি আমরা প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেই, বাসা থেকে তোমরা যখন স্কুলে আসো ক্লাস করার জন্য, আবার বাসায় ফিরে যাও, এটা কিন্তু আভ্যন্তরীণ স্থানান্তরের পড়বে না, ঠিক আছে? যেমনটা বাজার করা, অফিস করা ইত্যাদি আভ্যন্তরীণ স্থানান্তরের পর্যায়ে নয়। আভ্যন্তরীণ স্থানান্তর নানাভাবে ঘটে থাকে। আঞ্চলিক স্থানান্তর, অর্থাৎ একই শহরের মধ্যে স্থানান্তর। এই যে আমরা যেটা করছি, আমরা চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় থাকি, পড়াশোনার জন্য আমরা বাসা থেকে স্কুলে আসি, কেমন? তাছাড়া গ্রাম থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে এবং শহর থেকে শহরে স্থানান্তর অর্থনৈতিক উদ্দেশ্যেই মূলত আভ্যন্তরীণ স্থানান্তর হয়ে থাকে। আভ্যন্তরীণ অর্থনৈতিক উদ্দেশ্য ছাড়াও অনেকভাবে হয়ে থাকে, যেমন ট্রাভেলিং এর কারণে হয়, বেড়ানো এই ক্ষেত্রে হয়ে থাকে। কেমন? আমরা যখন কোনো নানুর বাড়ি যাই, খালুর বাড়ি যাই, এই বেড়াতে গিয়েও আমরা কি হয়, স্থানান্তর করি, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাই। বিশেষত স্থানান্তর বলতে জিনিসটাকে, আভ্যন্তরীণ স্থানান্তর বলতে জিনিসটাকে বুঝতে হবে এটাই, কোন একটা বিশেষ উদ্দেশ্যে আমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় বসবাস। বোঝা গেছে? আভ্যন্তরীণ স্থানান্তর কারণ, এই যে চলে যাওয়াটা কেন হয়, এক এলাকা থেকে অন্য এলাকায়, শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে কেন যায় মানুষ, সেটা আমরা এখন কারণ জানবো। আভ্যন্তরীণ স্থানান্তরের জন্য তেমন কোনো আইন বা অনুমতির প্রয়োজন হয় না, ঠিক আছে? এক স্থান থেকে অন্য স্থানে থাকবো আমি, এটার কোনো সরকারি নিয়ম নেই, রুলস নেই। এই ধরনের স্থানান্তর ঘটে আমাদের প্রয়োজন ইচ্ছা অনুযায়ী, আমরা চাইলেই হয় এটা, ঠিক আছে? তোমরা যদি ইচ্ছা করো, আমরা ভ্যাকেশন কাটাবো, ছুটি কাটাবো কোথায়, আমরা ঘুরবো, ঢাকা গিয়ে থাকবো, ঢাকায় কোন আত্মীয়ের বাড়িতে গিয়ে থাকলা 5 দিন 10 দিন, ঠিক আছে? এটা হচ্ছে নিজের ইচ্ছা অনুযায়ী। আমার ইচ্ছা হয় না, আমি যাবো না, ঠিক আছে? বাংলাদেশের জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এটা খুব স্বাভাবিক বিষয়। বাংলাদেশের বিগত সময়ের জনসংখ্যা আর আজকের জনসংখ্যা এক নয়, বৃদ্ধি পাচ্ছে। বর্ধিত জনসংখ্যার চাপে মাথাপিছু জমির পরিমাণ ক্রমে কমে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ধারাবাহিকভাবে কমে আসতেছে। অনেকে ভূমিহীনে পরিণত হয়েছে, অর্থাৎ যাদের জায়গা ছিল আগে কিছুটা, সেটাও আজকে হারিয়ে ফেলেছে। কেন? আমরা সেগুলো জেনেছি বিভিন্ন ভাবে, যেমন বন্যা হয়েছে, তারপরে তোমার ঘূর্ণিঝড় হয়েছে, নদী ভাঙন হয়েছে, বিভিন্ন কারণে অনেক মানুষ কি হয়েছে, ঘর ছাড়া হয়েছে, গৃহহীন হয়েছে। সাম্প্রতিক সময়ে হয়তো সরকার অনেককেই সরকারি ভাবে কি দিয়েছে, ভূমি দিয়েছে, ঘর বাড়ি দিয়েছে, সেটা খুব সংখ্যায় বেশি না, কম। বেকার ও অর্ধ বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তোমরা হয়তো তোমাদের পরিবারের অনেককেই দেখতে পাচ্ছ, অনেক পরিচিত জন আছে, অনেক পরিবারের সদস্যরা আছেন শিক্ষিত, কিন্তু কোনো কাজ পাচ্ছে না, অথবা ওনার যোগ্যতা অনুযায়ী উনি চাকরি পাচ্ছে না, এরকম দেখতে পাচ্ছি আমরা, তাই না? এটার বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। এবং অর্ধ বেকার বলতে কাদেরকে বোঝাচ্ছে? যারা পার্ট টাইম চাকরি করে, দিনের যে কোনো একটা অংশে চাকরি করে, আবার অংশে বেকার থাকে, এটাকে বলা হচ্ছে অর্ধ বেকার।
এইগুলোর সংখ্যা বেকার এবং অর্ধ বেকারের সংখ্যা কি দিন দিন কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। এই আর্থিক সংকট গ্রামের অনেক মানুষকে শহরে কাজের সন্ধানে আসতে বাধ্য করছে। খুব স্বাভাবিক বিষয়। অনেককে দেখতে পাওয়া যাচ্ছে এখন গ্রামে কোনো কাজ নেই, সে শহরের একটা কাজের সন্ধানে আসতে উদ্বুদ্ধ হচ্ছে। নদী ভাঙ্গন এলাকার মানুষ বাঁচার তাগিদে গ্রাম থেকে শহরে ভিড় করছে। খুব স্বাভাবিক বিষয় এগুলো। দারিদ্র্য, অভাব অনটন এবং অন্যান্য সমস্যার কারণেও গ্রামবাসীর একটি অংশকে শহরের দিকে ধাবিত করছে। ঠিক আছে? আমরা উল্লেখযোগ্য কারণগুলো ইতিমধ্যে আলোচনা করেছি। নদী ভাঙ্গনের কারণে গ্রাম থেকে মানুষ শহরে চলে আসে। এলাকা যখন তার আর থাকার জায়গা নাই মনে করছে তখন শহরে চলে আসছে। গ্রাম থেকে শহরে স্থানান্তরের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো শহরের উন্নত শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা। বোঝা গেছে? আমরা অনেকেই গ্রাম থেকে শহরে আসছি একটা ভালো স্কুলে আমার বাচ্চাকে পড়ানোর জন্য। তোমাদের গার্ডিয়ানরা, তোমাদের মা-বাবারা, তোমাদের ভাই-বোনরা তোমাদেরকে এখানে নিয়ে আসছে কেন? একটা মানসম্মত স্কুলে পড়াবে এবং আশেপাশে কি থাকবে? একটা মহানগরী যেখানে স্বাস্থ্যসেবা ভালো পাবে, চিকিৎসাটা ভালো হবে, পড়াশোনাটা ভালো হবে। কেমন? এবং পরিবেশটা তোমাকে দিতে পারবে। একটা ভালো পরিবেশ দিতে পারবে। গ্রামের সক্ষম ও ধনী কৃষক পরিবার তাদের সন্তানকে উন্নত শিক্ষার জন্য শহরে পাঠায়। অনেকে আছে গ্রামের জমিদার। তাদের সন্তানরা কোথায় পড়ে? ঢাকায় বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, এমন ভালো একটা স্কুলে পড়ে। কেমন? তাছাড়া চিকিৎসা সুবিধা গ্রহণের জন্যও শহরে স্থানান্তর হয়। অনেকে দেখা যায় গ্রাম থেকে শহরে চলে আসে ভালো একটা চিকিৎসার জন্য, যেটা কিছুক্ষণ আগে আলোচনা হয়েছে। গ্রাম থেকে শহরে স্থানান্তরের আরো যেসব কারণ তা হলো শহরে বিলাসবহুল জীবনযাত্রা। গ্রামে তো যেমন তেমন সবকিছু আছে। এই যে চ্যাঁচু, প্যাঁপু এগুলো সব আছে। কিন্তু শহরে এই জিনিসটা নাই। যার, যার বাসায় তার আয়োজন। কেমন? কেউ এক বাসায় খাচ্ছে, পাশের বাসায় বিয়ের আনন্দ করছে। এমনটাও হয়, তাই না? এক বাসায় কি হচ্ছে আরেক বাসায় সেটা দেখে না। দেখবেও না। দেখার প্রয়োজন কি? কর্মসংস্থানের সুযোগ। অনেকেই চাকরি পেয়ে শহরে চলে আসে। বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ সুবিধা প্রভৃতি। অনেকেই যা বলেছিলাম পরিবারের অনেকেই আসছে ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে। পরে চিন্তা করছে অনেক ফ্যামিলিরা শহরে নিয়ে আসবে। এরকম অনেকে আছি আমরা। তবে কিছু লোক স্থানান্তরিত হতে বাধ্য হয় এদেশের ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে। আমাদের দেশে মানুষের গ্রাম থেকে শহরে স্থানান্তর কারণ হলো শিল্প কারখানাগুলো সাধারণত শহরে অবস্থিত। ঠিক আছে? বিশেষ কারণ হলো কি? ওই যে অর্থনৈতিক আমাদের যে আ তোমাদের কি আছে উন্নতি, এটার জন্য আমরা কি হই? স্থানান্তর হই। যেমন পোশাক শিল্প ও চামড়া শিল্পের অধিকাংশই শহরে অবস্থিত। তোমাদের যদি প্রশ্ন করা হয় পোশাক শিল্প, চামড়া শিল্প অধিকাংশই কোথায় অবস্থিত? তাহলে কি হবে এটা? গ্রামে না শহরে? অপশন দেয়া থাকলে গ্রাম আছে, শহর আছে, ঢাকা আছে, বিদেশ আছে, তখন কি হবে? শহরে। এই কারণে লক্ষ, লক্ষ শ্রমিক কাজের জন্য শহরের আরে! এলাকায় গাদাগাদি করে বসবাস করছে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার সুযোগ সুবিধার জন্য মানুষ স্থানান্তরিত হয়। আচ্ছা, আভ্যন্তরীণ স্থানান্তরের ফলাফল কি হচ্ছে? আমরা যেগুলো কারণ জেনেছি। বাংলাদেশের জনসংখ্যার আভ্যন্তরীণ স্থানান্তরের সুফল ও কুফল উভয়ই রয়েছে। সুফল কি? এটাও আছে, কুফলও আছে। কুফল মানে হচ্ছে খারাপ দিক, সুফল মানে হচ্ছে ভালো দিক। গ্রাম বাংলাদেশে গ্রাম থেকে শহরে স্থানান্তরিত দরিদ্র জনগোষ্ঠীর একটি অংশ রিক্সা, গাড়ি, ভ্যান চালক বা শিল্প শ্রমিক হিসেবে নিজেদেরকে নিয়োজিত করছে। ঠিক আছে? আহ তাছাড়া তারা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিভিন্ন কাজে আত্মনিয়োগ করছে। অন্যদিকে বড় কৃষক ও মাঝারি কৃষক পরিবারের সদস্যরা স্থানান্তরিত হয়ে চাকরি, ব্যবসা-বাণিজ্য বা নানা ধরনের উৎপাদনমুখী কাজে নিজেদের নিয়োজিত করছে। ঠিক আছে? শহরের স্থানান্তরিত সদস্য তাদের আয় গ্রামে বসবাসকারী সদস্যদের নিকট প্রেরণ করছে। এই যে যারা শহরে থেকে আ কয়েকজন থাকে শহরে, বাকিরা গ্রামে থাকে। তাদের জন্য কি টাকা পাঠায়। এই অর্থে মাসিক ভরণ পোষণের পরে সঞ্চিত অর্থ কৃষি উৎপাদন খাতে এবং অকৃষি খাতে বিনিয়োগ করছে। যেমন অনেক ফ্যামিলি দেখা যায় শহরে বাসা আছে, গ্রামেও একটা বাড়ি আছে। গ্রামে আবার জায়গা জমি আছে। তারা ওখানে কি করছে? জায়গা জমিগুলোতে চাষাবাদ করছে অথবা খাজনা দিয়ে দিয়েছে। কেমন? এরকম দেখা যায়। আভ্যন্তরীণ স্থানান্তরের কারণে সবচেয়ে বেশি উপকার হচ্ছে গ্রামীণ দরিদ্র নারীদের। এখন তোমাদের যদি প্রশ্ন রাখা হয় তোমাদের কাছে আভ্যন্তরীণ স্থানান্তরের কারণে সবচেয়ে বেশি উপকার বা সুবিধা কারা পাচ্ছে? গ্রামীণ দরিদ্র নারী। গ্রামীণ দরিদ্র নারী। এসব নারীরা কর্মহীন থাকার কারণে পরিবারের সদস্যরা তাদেরকে বোঝা মনে করত। হ্যাঁ, একসময় করতো। এখন বাংলাদেশে বর্তমানে গার্মেন্টস সেক্টর বলি, ইন্ডাস্ট্রি সেক্টর বলি, শিল্প কারখানায় প্রচুর কি নারী শ্রমিক আছে। কেমন?
তারা এখন আর বেকার নয়, তারা এখন আর মানে একটা কটাক্ষের পাত্র নন, এবং ফলে বৈষম্য, বঞ্চনা, প্রতারণা এবং নিপীড়ন তাদের ভাগ্যে যুক্ত এক সময়। আজ শুধু পোশাক শিল্পেই বিপুল সংখ্যক নারী শ্রমিক কর্মরত। ঠিক আছে? এখন তাদের পারিবারিক মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে? তারা একটা ইনকাম করে। তাদের সিদ্ধান্ত গ্রহণ ও মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে। খুব স্বাভাবিক। আগে যেটা হতো, কর্তা ছিল পুরুষ। কোন নারী এখানে কথা বলার খুব একটা সুযোগ পেত না। হয়তো কিছু, কিছু ক্ষেত্রে এটা হতো আরকি। সব ক্ষেত্রে না। যাদের সম্মান ছিল আগে থেকেই ছিল, আর যাদের সম্মান নতুন করে হচ্ছে বা এখন পাচ্ছে, সেটা পাচ্ছে হয়তো। ঠিক আছে? তাদের উপার্জিত অর্থে সন্তানরা লেখাপড়া করছে। উন্নত জীবনযাত্রার কিছুটা হলেও উপভোগ করছে। অভ্যন্তরীণ স্থানান্তরের ফলে আবার স্বল্প আয়ের দরিদ্র মানুষের জন্য বস্তি সৃষ্টি হয়েছে। বস্তি সুস্থ নগর জীবনের জন্য সহায়ক নয়। বস্তি সুস্থ নগর জীবনের জন্য সহায়ক নাকি নয়? তাহলে কি হবে সেটা? অবশ্যই সহায়ক নয়। অপরাধ প্রবণতা, চোরাচালান, অপহরণ, মাদক, নারী ও শিশু পাচার সহ নানা সামাজিক সমস্যা ও বিশৃঙ্খলা সৃষ্টিতে এই বস্তিকে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এদের টাকার দরকার। এরা টাকার জন্য যেগুলো যেগুলো করে ফেলতে পারে। সেজন্য কি হয়? অপহরণ, চোরাচালান এই ধরনের কার্যক্রমগুলো সমাজে সৃষ্টি হচ্ছে। গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণে শহরের জনসংখ্যা বাড়ছে। যদি প্রশ্ন করা হয় গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণে শহরের জনসংখ্যা কি বাড়ছে না কমছে? কি হবে? বাড়ছে। এতে শহরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা ও দাম বেড়ে যাচ্ছে। শহর থেকে গ্রামে স্থানান্তরের প্রভাব আমাদের দেশে যতটা গুরুত্বপূর্ণ নয়, অনেক ক্ষেত্রে দেখা যায় আধুনিক শিক্ষিত ব্যক্তি গ্রাম উন্নয়নমূলক কাজ করার জন্য গ্রামে এসে রাস্তাঘাট, স্কুলসহ নানা উন্নয়নমূলক কাজ করেন। এতে গ্রামীণ অর্থনীতির উন্নতি হয়। অনেকে দেখা যায় অনেক পয়সাওয়ালা কি করেন? এই যে অর্থায়নে এলাকায় স্কুল প্রতিষ্ঠা করেন। বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ডগুলো উনি অ্যা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। গ্রাম থেকে গ্রামে স্থানান্তরের কারণে গ্রামীণ সমাজ ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক বাড়ে। অর্থাৎ এক গ্রাম থেকে অন্য গ্রামে কেমন উন্নতি হলে যেটা হয়, পারস্পরিক সম্পর্ক কি হয়? বাড়ে। একজনের বিপদে একই গ্রামের কিংবা অন্য গ্রামের লোকেরা এগিয়ে আসে। যেটা শহরে আসে না খুব একটা। এতে পারস্পরিক সম্পর্ক বাড়ে। যেটা গ্রাম থেকে গ্রামে স্থানান্তর হলে যেটা সুবিধা পাওয়া যায় আরকি। আর শহর থেকে শহরে ও গ্রামে স্থানান্তরের ফলে মানুষের মধ্যে কর্মদক্ষতা বাড়ে। স্থানান্তরের ফলে কিন্তু আ খারাপ দিক যতই থাকুক, ভালো দিকও আছে। ভালো দিকটা কি? কর্মদক্ষতা কি হয়? বাড়ে। এতে সামাজিক রীতিনীতি ও সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় হয়। শহর হতে গ্রাম ও শহরে স্থানান্তরের মানুষের আয় ও সঞ্চয়কেও প্রভাবিত করে। গ্রামে দেখা যায় এই মানুষ খেয়ে পরে শুধু থাকতে পারলে হইছে এই চিন্তা থাকতো। শহরে এসে কিন্তু আয় এবং ব্যয় ২ টাই চিন্তা করে এবং সঞ্চয়েরও চিন্তা করে। এবং কারণ অনেক সময় বিনিয়োগের কারণে আমরা কারণে জনসংখ্যার স্থানান্তর হয়। এর ফলে কর্মসংস্থান বাড়ে ও অর্থনৈতিক উন্নয়নের প্রভাব ফেলে। এবার আন্তর্জাতিক স্থানান্তর সম্পর্কে আমরা জানব। এক স্বাধীন দেশ থেকে অন্য একটি স্বাধীন দেশে চাকরি, বিয়ে বা বসবাস, এমনকি নাগরিকতা লাভের জন্য ভ্রমণ করাকে আন্তর্জাতিক স্থানান্তর বলা হয়। এটা তোমরা আন্ডারলাইন করে রাখো অথবা উইথিন ব্র্যাকেট। আন্তর্জাতিক স্থানান্তর কি? প্রশ্ন আসলে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে। বিভিন্ন কারণে আমাদের দেশের মানুষ বিদেশে স্থানান্তরিত হয়ে থাকে। এটা নির্দিষ্ট কোনো কারণ বলেনি। বিভিন্ন কারণে। কর্মক্ষেত্রের অভাব, কর্মসংস্থানের ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা, রাজনৈতিক আশ্রয়, জলবায়ুর প্রতিকূল পরিবেশ প্রভৃতির কারণে আমাদের দেশের অনেক মানুষ প্রতি বছর স্থানান্তরিত হয়। আমাদের প্রত্যেকের পরিবার এখানে যারা আমরা ক্লাসে যুক্ত আছি, প্রত্যেকের পরিবারের আত্মীয়স্বজন কোনো না কোনোভাবে কি হয়? বাইরের দেশে অবস্থান করছে। কেমন? তাছাড়া অনেকে পারিবারিক নৈকট্য লাভের জন্যও বিদেশে স্থানান্তরিত হয়। আবার কেউ নাগরিকত্ব লাভ, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, চাকরি ক্ষেত্রে বদলি ও পদোন্নতি, সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত হওয়া এবং পেশাজীবী হিসেবে বিদেশে স্থানান্তরিত হয়ে থাকে। উপরের এই কারণগুলো ছাড়াও আন্তর্জাতিক স্থানান্তরের আরো বহু কারণ রয়েছে, যা প্রতিদিনের খবরের কাগজে চোখ রাখলেই জানা যায়। খুব সুন্দর আলোচনা হয়েছে। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে। আন্তর্জাতিক স্থানান্তরের ফলাফল এবার জানবো। কারণ জেনেছি বাংলাদেশ থেকে আন্তর্জাতিক স্থানান্তরের সুফল অনেক। কেমন সুফল অনেক? রেমিটেন্স বাড়ছে, এই সেই বিভিন্ন কথা এখানে আমরা পাবো। কেমন? আ বিদেশ থেকে পাঠানো টাকা এদেশের কৃষি ও শিল্প, ব্যাংকিং সেবা খাত, গার্মেন্টস শিল্প ও নানা ধরনের লাভজনক খাতে বিনিয়োগ করা হয়। অনেকেই বিদেশে আমাদের আত্মীয়স্বজনরা আছেন যারা টাকা পাঠালে আমরা দেশে বিভিন্ন কিছু করতে পারি। জায়গা জমি কিনতে পারি। কেমন? বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করতে পারি বা অন্য কাউকে আমরা লেখাপড়ার জন্য একটা পাওয়ার দিতে পারি।
ইনফ্লুয়েন্স, যেটা হয় ফুয়েল, মানে তেল দিলে যেমন গাড়ি চলে, বিদেশ থেকে টাকা পাঠালো অনেক ক্ষেত্রে মিলি চলে, এরকমও আমরা দেখতে পাই। কেমন? অথবা দেখা যাচ্ছে বিদেশে যিনি আছেন তিনি হচ্ছেন পরিবারের কর্তা, যিনি টাকা না পাঠালে ইনকাম করে যদি উনি দেশে টাকা না পাঠায় ওই পরিবার উপোস করবে, অথবা ওই পরিবার উপোস না করলেও সচ্ছলভাবে চলতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে সুফল। দেশ থেকে বিদেশে ভ্রমণের জন্য আমাদের এটা সুফল। এর ফলে দেশে বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পায়, আবার এই উৎপাদন বিদেশেও রপ্তানি করা হয়। ঠিক আছে, অর্থাৎ বিদেশে গিয়ে টাকা ইনকাম করে দেশে একটা ইন্ডাস্ট্রি করেছে, এই ইন্ডাস্ট্রির উৎপাদিত পণ্য আবার বিদেশে কি হয়, রপ্তানি হয়। আমদানি রপ্তানি তো বুঝি আমরা, রপ্তানি হচ্ছে দেশ থেকে বিদেশে পাঠানো, আমদানি হচ্ছে বিদেশ থেকে দেশে আনা। তাছাড়া চাকরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, এতে আমাদের জীবন জীবিকার উন্নয়ন ঘটে। তাহলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে আমাদের কি হয়, জীবন জীবিকার উন্নয়ন ঘটে। আন্তর্জাতিক স্থানান্তরের কারণে অনেক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে, যেমন HIV, এইডস এর ন্যায় বিভিন্ন ধরনের ভাইরাস বাহিত রোগ বাইরে থেকে এসে এদেশে বিস্তার লাভ করেছে। যেমনটা করোনা ভাইরাসের কথা যদি আমরা বলি, ইতালি বা বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে যারা আমাদের দেশের নাগরিক প্রবাসী, তারা দেশে এসেই আমরা অনেকটা মনে করছি করোনা ভাইরাস নিয়ে এসেছে, তাই না? এরকম মনে করছি তো। আমরা করোনা ভাইরাস যখন প্রথম দিকে পাচ্ছিল তখন আমরা বিদেশ যাত্রীদেরকে আমরা ব্লক করে দিতে চেয়েছি, আবার কোয়ারেন্টাইনের ব্যবস্থা হয়েছে, বা বিভিন্নভাবে তারা কি করেছে, এই দেশের বিভিন্ন সিস্টেমের প্রতি তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, যারা আদৌ ঠিক করেনি। যেমন এই দেশের সিস্টেম, এই দেশের আইন কানুনকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। যতই খারাপ হোক আমার দেশের আইন, দেশের বৃহৎ স্বার্থে, আমাদের দেশের 18 কোটি জনসংখ্যার স্বার্থে আমাদের কি করা উচিত ছিল, যারা প্রবাসী ভাইয়েরা করোনা ভাইরাস যখন পাচ্ছে তখন যারা বিদেশ থেকে দেশে এসেছে তারা অবশ্যই ভুল করেছে এটা। এখন যারা আসছে তারা কি করছে, নিরাপদ বিদেশ থেকে আসছে প্রবাসীরা, অর্থাৎ ভ্যাকসিন নিয়ে তারা কি করছে, দেশে ফিরছে, যেটা আমাদের জন্য অবশ্যই সুখকর, কল্যাণকর। কেমন? আর যেটা করলে আমাদের জন্য সবার জন্য নিরাপদ একটা ভবিষ্যৎ আমরা বুঝতে পারছি। তাছাড়া আন্তর্জাতিক স্থানান্তরের ফলে আমাদের সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। অর্থাৎ বিদেশি কালচার আমরা দেশের সহজেই করব, নিজেরা অভ্যস্ত হয়ে করব, এটা হচ্ছে সমস্যা। আর ওর সুবিধার ক্ষেত্রে কি আছে, অনেক সুবিধা। অনেক সুবিধা বলতে ওখানকার ইনকাম করা টাকা যদি আমাদের দেশে পাঠায় তখন আমাদের দেশ কি হয়, রেমিটেন্স পায়, এবং এই রেমিটেন্স দিয়ে আমাদের দেশ কি হয়, একটা অর্থনৈতিকভাবে একটা অবস্থান তৈরি হয়। ঠিক আছে, তো এই আলোচনাটুকু হয়েছে। আলোচনার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্নটুকু করো। কারো কোনো প্রশ্ন আছে? স্যার। একদম No, প্রশ্ন নেই? sir. কারো কোনো একদম প্রশ্ন নেই? বলো। No, sir. আচ্ছা, No, আমি sir. তোমাদেরকে প্রশ্ন উত্তর করতে পারবে? Okay, sir. আচ্ছা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, একদম গণহারে তোমাদের সকলের জন্য উন্মুক্ত প্রশ্ন। সেটা হচ্ছে আভ্যন্তরীণ স্থানান্তরের প্রধান কারণ কি? Sir, অভ্যন্তরীণ স্থানান্তরের হ্যাঁ, আভ্যন্তরীণ স্থানান্তরের প্রধান কারণ কি? আর চাকরি চাকরি। চাকরি মোটামুটি এটা চাকরি বলা যাচ্ছে না, আরো একটু সুন্দর করে বলতে হবে, গুছিয়ে বলতে হবে, আর একটু বলো। স্যার অর্থনীতি। ভেরি গুড। অর্থনৈতিক উন্নয়নের জন্য, অর্থনৈতিক উন্নতির চিন্তা করে আমরা কি হই, স্থানান্তর, আভ্যন্তরীণ স্থানান্তর করি। কেমন? আচ্ছা, গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে স্থানান্তরের একটা সুফল বা কুফল, একটা সুফল বললে একটা কুফল বলবে। সুফল কি? দক্ষতা বাড়ে। সুফল কি হবে? দক্ষতা দক্ষতা বাড়ে। বাড়ে। অর্থাৎ শহর থেকে গ্রাম থেকে যখন শহরে আসবে, সে গ্রামে শিখে যা শিখছে সেটা শহরে এসে কি করবে, প্রয়োগ করবে, কাজে লাগাবে, এবং শহর থেকে কিছু শিখবে, সে পরবর্তীতে একটা দক্ষ আমাদের জন্য জনসম্পদে পরিণত হবে। ঠিক আছে? আচ্ছা, কুফল কি? কুফল হবে আমাদের এই বর্তমান শহরে কি হবে, আহ জনসংখ্যা বৃদ্ধির কারণে, শহরে জনসংখ্যা বৃদ্ধির কারণে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এমন বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে, সেগুলো একদম লিমিট করে বলা যাচ্ছে না। চুরি, মাদকাসক্তি, বিভিন্ন ধরনের অপকর্ম, একজন আরেকজনকে মেরে ফেলা, তারপরে অপমান করা, বিভিন্ন ধরনের পরিস্থিতিগুলো আমরা প্রতিনিয়তই দেখছি। কেমন?
আর আভ্যন্তরীণ স্থানান্তরের একটা সুবিধা বলো। আনিস বলো, জি আভ্যন্তরীণ স্যার। সুবিধা বলো। নুসরাত, মার্জিয়া, আভ্যন্তরীণ স্থানান্তরের একটা সুবিধা বলো। আভ্যন্তরীণ স্থানান্তরের কারণে আমাদের এই দিকটা লাভ হয়। কোন দিক? আমরা রেমিটেন্স পাই। এক। ২ নম্বরের কথা হচ্ছে আমাদের যারা এখান থেকে বিদেশে কি করে অভিগমন করে, আন্তর্জাতিক স্থানান্তর করে, কেমন তাদের অর্জিত অর্থ আমাদের দেশের জন্য, আমাদের দেশের যে পরিবারগুলো থেকে যায় তারা ওই পরিবারগুলোর জন্য আমাদের কি অবশ্যই একটা ভালো দিক এবং আমরা লাভজনক একটা পরিস্থিতি বলা যায়, কেমন। আচ্ছা, এদের অর্জিত অর্থ বাংলাদেশে প্রেরণ করলে আমাদের কি কি কাজে লাগাতে পারি? আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি করতে পারি এবং এই ইন্ডাস্ট্রিগুলোতে উৎপাদিত পণ্য আমরা আবার রপ্তানিও করতে পারি, ঠিক আছে। আবার কিছু সমস্যাও আছে, সমস্যার কথা আমরা জেনেছি। সমস্যা কি বিদেশে গেলে আমাদের অনেক সময় হয় কি আমরা দেশীয় কালচার ভুলে যাই, বিদেশি কালচার নিয়ে আমরা চলে আসি। এবং সাম্প্রতিক সময়ে আমাদের জন্য একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাসের মধ্যে বিভিন্ন ধরনের ভাইরাস বিদেশ থেকে যারা দেশে আবার ফেরত আসে তাদের মাধ্যমে কি হয় দেশে প্রবেশ করে। এটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা, কেমন। সুবিধার কথাও জেনেছি, অসুবিধার কথাও জেনেছি। আজকের আলোচনাটা ছিল বাংলাদেশের জনসংখ্যার আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থানান্তরের কারণ ও ফলাফল। এই আলোচনায় তোমাদের কারো কোনো বিষয় অস্পষ্টতা আছে? বলো, কোনো বিষয় বুঝোনি এমন কিছু আছে? নো স্যার। আচ্ছা, সবটা আল্লাহর মধ্যে বুঝতে পেরেছো। চেষ্টা করো বোঝানোর জন্য। যে অংশটুকু তোমরা বুঝবে না সেই অংশটুকু পড়বে। আবার স্যারের সাথে প্রাইভেটলি তোমরা চাইলে এসএমএস করতে পারো আমাকে। হোয়াটসঅ্যাপে এসএমএস করলে স্যার আমি এই বিষয়টা বুঝিনি, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ছাত্র শিক্ষকের মধ্যে একটা কি শিক্ষার্থীর মধ্যে একটা ভালো সম্পর্ক, এটা হও যায়, ঠিক আছে। আমরা আশা করছি তোমরা এই ধরনের সহযোগিতাটা তোমরা চাইবে। আমরা তোমাদের সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত আছি, কেমন। যে কোনো পরামর্শ পড়াশোনার বিষয়ে, কেমন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন যেহেতু নেই, আমরা হোমওয়ার্কটা দেখে নেই। অষ্টম অধ্যায়ের চতুর্থ পাঠ নিয়ে আমরা আগামী দিন কথা বলবো, কেমন। মনে থাকবে? ইয়েস স্যার। এবং পাশাপাশি তোমাদের কাছে বিশেষভাবে পরামর্শ, এই যে তোমার হোমওয়ার্কের চেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখন যে সময় পরীক্ষার নির্ধারিত রুটিন অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করে দাও এবং বিশেষভাবে প্রস্তুতি নিয়ে ফেলো। আমি লকডাউনের কারণ অজুহাত দেখাতে পারবে না, কিন্তু এখন সবসময় তুমি যেহেতু বাসায় আছো এখন আর কোনো অজুহাত চলবে না। তুমি 100-তে 100 নাম্বার পাও এরকম টেন্ডেন্সি তোমার থাকতে হবে। তোমাদের যদি একটা উদাহরণ দিই বলি, আমরা ঢিল ছুড়বো, ঠিক আছে, একটা ঢিল ছুড়বো, আমি যেই লক্ষ্যটা নির্ধারণ করেছি ওই লক্ষ্যের কাছাকাছি হলেও যাবে অথবা বেশি যাবে অথবা কম যাবে, মোটামুটি যাবে। তো এমন যদি আমি কোনো লক্ষ্যই নির্ধারণ করলাম না তাহলে আমার এই ঢিল ছোড়াটা অনর্থক হবে। কেন বললাম কথাটা? পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তোমরা 100 মার্কের হোক প্রশ্ন, যত মার্কেরই হোক, অর্থাৎ 100% আমাকে কি করতে হবে? উত্তর করতে হবে। 70 মার্কের প্রশ্ন পরীক্ষা যদি হয় তাহলে 70 মার্ক যদি আমি কি করি আনসার করতে পারি, এটা হচ্ছে 100%। এটা কি বলা হয়? 100%। আমরা আশা করছি সকল টিচার, তোমাদের গার্ডিয়ানরা সহ সকলেই আশা করছি তোমরা যার যার জায়গা থেকে নিজেদের ভালোবাসা দিয়ে, কেমন, মানে অন্তর থেকে তোমরা পড়াশোনাটা করবে যাতে করে তোমরা ভালো রেজাল্ট করো। আগামী দিন তোমরা এরকম একটা ভালো জায়গায় তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করো, সেটাই আমরা আশা করি, কেমন। হোমওয়ার্ক আশা করি তোমরা নোট করতে পেরেছো, স্ক্রিনশট নিয়েছো, কেমন। আচ্ছা, করোনা ভাইরাস নিয়ে আমরা অবশ্যই আতঙ্কিত হব না। আমরা এটা নিয়ে কি করবো, নিজে সচেতন থাকবো, পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে চলবো নিজে এবং অন্যকেও মানতে কি করবো, উদ্বুদ্ধ করব, উৎসাহিত করব। নিজেরা হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ব্যবহার করবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, পুষ্টিকর খাবার খাবো, অবশ্যই বাড়িতে থাকবো এবং নিরাপদে থাকার চেষ্টা করব, ঠিক আছে। এটা দিয়ে আজকের স্লাইড শেষ করছি এবং ক্লাস শেষের পথে। যারা প্রথম থেকে যুক্ত হয়েছে এবং এখন অব্দি আছে সকলকে তো অবশ্যই অন্তঃস্থ থেকে ধন্যবাদ। এবং যারা লিভ নিয়েছে তাদের জন্য অবশ্যই এটা কি বলবো, দুঃখের বিষয়। আমি প্রত্যাশা করিনি এমন ভাবে চলে যাবে না বলে। আমি চলে যাচ্ছি স্যার, আমি পারবো না ক্লাস করতে, আমার ঝিমানি আসছে, আর পেটে খিদে পাইছে, এরকম বলতে পারতো, তাই না? এটাই সবচেয়ে বেশি ভালো হইতো। যাই হোক, তোমাদের আগামী দিন ক্লাসে যুক্ত হওয়ার জন্য শুভকামনা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।